ও ছাত্রছাত্রীরা, করোনার এই বিপর্যস্ত সময়ে জানি না তোমরা কেমন আছো। কামনা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি সজল ছাড়, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র 4 অধ্যায় সংক্রান্ত 1972 সালের সংবিধান নিয়ে আলোচনা করব। তোমরা জানো, একটা দেশের জন্যে সংবিধান অপরিহার্য। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার কতগুলো নিয়ম কানুনের সমষ্টি। সংবিধান হচ্ছে জীবন আদর্শ, কথাটা বলেছেন এরিস্টটল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নূতন রাষ্ট্রের জন্যে সংবিধান প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্যের একটি কমিটি গঠন করলেন। এই কমিটির কাজ হচ্ছে খসড়া সংবিধান তৈরি করা। ডক্টর কামাল হোসেন বিভিন্ন দেশ পরিভ্রমণ করলেন, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের সংবিধান পর্যালোচনা করে একটি খসড়া সংবিধান তৈরি করলেন। এই কমিটি শেষ পর্যন্ত 1972 সালের 11 এপ্রিল যে কমিটিটি গঠন হলো, এই কমিটি 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে এই খসড়া সংবিধান গৃহীত হলো। অর্থাৎ 1972 সালের 4 নভেম্বর খসড়া সংবিধানটি গণপরিষদে গৃহীত হয় এবং উক্ত সালের 16 ডিসেম্বর থেকে এই সংবিধানটি কার্যকর করা শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, গণপরিষদে দাঁড়িয়ে তিনি বললেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত। এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে বেঁচে থাকবে। এখানে 3টি কথা বঙ্গবন্ধুর অত্যন্ত মূল্যবান। তিনি বলেছেন, এই সংবিধান শহীদের রক্তে লিখিত। একথার অর্থ হচ্ছে, আমরা একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং সমগ্র জাতি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তি সংগ্রাম করেছে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে এই সংবিধান। আমি এখন তোমাদেরকে 1972 সালের এই সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। 1972 সালের এই সংবিধানকেই কিন্তু বলা হয় মূল সংবিধান। এর বৈশিষ্ট্যগুলো দেখো। 1 নাম্বার হচ্ছে লিখিত সংবিধান। সংবিধান 2 রকমের আছে, একটা লিখিত সংবিধান, একটা অলিখিত সংবিধান। যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত, আমাদের দেশের সংবিধান লিখিত সংবিধান, অনেকটা বই আকারে আছে। এর প্রথমে রয়েছে প্রস্তাবনা। প্রস্তাবনা অনেকটা তোমার বইয়ের ভূমিকার মতো। এরপর 11টি ভাগ, তার মানে হচ্ছে 11টা অধ্যায় আছে, অনেকটা অধ্যায়ের মতো। তারপর রয়েছে 153টি অনুচ্ছেদ। এরপরে 2 নাম্বার আসো, দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধান আরো 2 রকমের, একটি হচ্ছে সুপরিবর্তনীয় এবং অপরটি হচ্ছে দুষ্পরিবর্তনীয়। কোনো কোনো দেশের সংবিধান খুব সহজেই পরিবর্তন করা যায়। যেমন ধরো ইংল্যান্ডের সংবিধান সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে
সেইখানে সংবিধান সংশোধন করা যায়, এই জন্য সে দেশের সংবিধান সুপরিবর্তনীয়। কিন্তু আমাদের দেশের সংবিধান পরিবর্তন করতে গেলে জাতীয় সংসদের 3/2 সদস্যের সম্মতির প্রয়োজন হয়। এই জন্য আমাদের দেশের সংবিধানকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। এরপরে আসো 3 নাম্বার, প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি প্রজাতন্ত্র। একথার অর্থ হচ্ছে এই যে বাংলাদেশ রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রপতি জনগণের প্রতিনিধি। আমাদের রাষ্ট্রপতি জাতীয় সংসদের সদস্যদের দ্বারা নির্বাচিত, আর জাতীয় সংসদের সদস্যরা কিন্তু জনগণের প্রতিনিধি। 4 নাম্বার হচ্ছে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র আমাদের সংবিধানের অন্যতম মৌলিক একটি বৈশিষ্ট্য। সংসদীয় গণতন্ত্র বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের মূল কথা হচ্ছে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা থাকবে তারাই হবে দেশের প্রকৃত শাসন ক্ষমতার মালিক। একজন রাষ্ট্রপ্রধান আছেন, কিন্তু তিনি প্রকৃত শাসন ক্ষমতার মালিক নন। যেমন ধরো ইংল্যান্ডের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাজা বা রানী, তার হাতে প্রকৃত শাসন ক্ষমতা নেই। প্রকৃত শাসন ক্ষমতা আছে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে। বাংলাদেশেও ঠিক তাই, প্রধানমন্ত্রীর হাতেই প্রকৃত শাসন ক্ষমতা। তিনি এবং তার মন্ত্রীরা জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচিত হয় এবং জাতীয় সংসদের কাছে তারা কাজে কর্মের জন্য দায়ী থাকেন। রাষ্ট্রপতি নাম সর্বস্ব। 5 নাম্বার, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। কোন দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। যেমন ভারতের আইনসভা 2টি, ব্রিটেনের আইনসভা 2টি, কিন্তু বাংলাদেশের আইনসভা 1টি এবং এর নাম হচ্ছে জাতীয় সংসদ। 1972 সালের সংবিধান অনুযায়ী এর সাধারণ আসন হচ্ছে 300টি এবং সংরক্ষিত মহিলা আসন 15টি। বর্তমানে কিন্তু সংরক্ষিত মহিলা আসন 50টি। 6 নাম্বার, রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশ সংবিধানের 2য় ভাগে রাষ্ট্রীয় মূলনীতির বর্ণনা রয়েছে। একটা রাষ্ট্র কোন লক্ষ্যে পরিচালিত হবে তা কোনো সংবিধানে উল্লেখ থাকে। বাংলাদেশ রাষ্ট্রটি কোন লক্ষ্য নিয়ে জন্ম নিয়েছে এবং কোথায় সে যেতে চায় তারই উল্লেখ আমাদের সংবিধানের 2য় ভাগে বর্ণনা করা হয়েছে এবং 4টা মৌলিক নীতির কথা বলা হয়েছে। এই 4টা মূলনীতি হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি। 1 নাম্বার জাতীয়তাবাদ, 2 নাম্বার গণতন্ত্র এবং 3 নাম্বার হচ্ছে সমাজতন্ত্র, আর 4 নাম্বার হচ্ছে ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ 1972 সালের সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিকরা হবেন বাঙালি। বর্তমানে কিন্তু এটি চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে জাতীয়তাবাদের ক্ষেত্রে বাঙালির পরিবর্তে বাংলাদেশি। মনে রাখবে 72 সালের সংবিধান অনুযায়ী আমাদের জাতীয়তাবাদ ছিল বাঙালি। 2 নাম্বার হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মূলনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ মূলনীতি। বাংলাদেশ রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং জনগণই হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। 3 নাম্বার হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্রের ক্ষেত্রে বলা হয় যে ধনী দরিদ্রের বৈষম্যহীন
একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলাই হচ্ছে বাংলাদেশের লক্ষ্য। ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মহীনতা নয়, যার যার ধর্ম সে পালন করবে, রাষ্ট্র সবার, ধর্ম যার যার। অর্থাৎ রাষ্ট্র কোনো নাগরিকের মধ্যে ধর্মের বিচারে বৈষম্য করবে না। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, রাষ্ট্রের কাছে এই কথাটি বিবেচ্য নয়। রাষ্ট্রের নিকট সকল নাগরিক সমান, সকল নাগরিকই নাগরিক। যেমন ধরো, বিচার আদালতে বিচারক যখন বিচার করতে বসেন, তখন তার কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে আসামি কতটুকু অপরাধ করেছে। তার কাছে কে হিন্দু আসামি, কে মুসলিম আসামি, এটি বিবেচ্য বিষয় নয়। রাষ্ট্রও ঠিক তেমনি ভাবে জনগণকে দেখবে। তার কাছে কেউ হিন্দু নয়, কেউ মুসলমানও নয়, সকলেই নাগরিক। ধর্ম নিরপেক্ষতার মূল অর্থ হচ্ছে এইটি। 7 নাম্বার হচ্ছে মৌলিক অধিকার। আমাদের সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকারের বর্ণনা করা হয়েছে। নাগরিকরা কি কি অধিকার ভোগ করবে তার উল্লেখ রয়েছে। যেমন ধরো, রাষ্ট্রের আইন, রাষ্ট্রের সম্পত্তি ভোগ করবার অধিকার, কথা বলবার অধিকার, সকলেই রাষ্ট্রের সমান আইন পালন করবার অধিকার, এইসব নানা রকমের অধিকারের কথা রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা। সংবিধানে বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখা হয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে সংবিধানের অভিভাবক হিসাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সংবিধানে বর্ণিত কোনো আইন, কোনো রীতি নীতির বিরুদ্ধে যদি আইন বিভাগ অথবা শাসন বিভাগ কোনো কাজ করে, তাহলে সুপ্রিম কোর্ট তা বাতিল করে দিতে পারবেন। এরপর 9 নম্বরে আসো ন্যায়পাল। ন্যায়পাল হচ্ছে সংসদীয় গণতন্ত্রের এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে আইন বিভাগ বা জাতীয় সংসদ নির্বাহী বিভাগকে জবাবদিহি করতে সক্ষম হয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে ন্যায়পাল তা তদন্ত করে জাতীয় সংসদে উত্থাপন করবেন। উল্লেখ্য যে এই ন্যায়পাল আমাদের জাতীয় সংসদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে উল্লেখ থাকলেও ন্যায়পাল কিন্তু এখন পর্যন্ত কার্যকর নেই। মালিকানার নীতি। 10 নাম্বার হচ্ছে মালিকানার নীতি। বাংলাদেশ সংবিধানে 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে। 1 নাম্বার ব্যক্তিগত মালিকানা, 2 নাম্বার রাষ্ট্রীয় মালিকানা এবং 3 নাম্বার সমবায় মালিকানা। 11 নাম্বার হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। সাধারণ আদালত ছাড়াও বাংলাদেশ সংবিধান প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলেছে। এই আদালতের কাজ হচ্ছে জাতীয়কৃত সম্পত্তির কোনো সমস্যা হলে, মামলা মোকদ্দমা হলে এবং চাকরিজীবীদের বরখাস্ত পদোন্নতি সংক্রান্ত সমস্যার মীমাংসা করবে এই প্রশাসনিক ট্রাইব্যুনাল। তাহলে আমরা 1972 সালের সংবিধানের যে সমস্ত বৈশিষ্ট্যের কথা বললাম, তোমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো
ভালো করে পাঠ করবে। যে সমস্ত বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, 1 নাম্বার লিখিত সংবিধান। এই লিখিত সংবিধানে তোমরা মনে রাখবা আমাদের সংবিধানে একটি প্রস্তাবনা ছিল বা আছে, 11টি ভাগ আছে এবং 153টি অনুচ্ছেদ রয়েছে। দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে গেলে 2/3 সদস্যের সম্মতির প্রয়োজন হয়। তারপরে তোমরা মনে রাখবা আমাদের শাসন ব্যবস্থা হচ্ছে সংসদীয় গণতন্ত্র ধরনের। সংসদীয় গণতন্ত্র ধরনের বলেই প্রধানমন্ত্রীর হাতে দেশের প্রকৃত শাসন ক্ষমতা রয়েছে। তারপরে তোমরা মনে রাখবা আমাদের আইনসভা এক কক্ষ বিশিষ্ট এবং এর নাম হচ্ছে জাতীয় সংসদ। 72 এইখানে একটি কথা তোমাদের মনে রাখতে হবে, 72 সালের সংবিধান অনুযায়ী কিন্তু আমাদের জাতীয় সংসদের সাধারণ আসন 300, এটা এখনো তাই আছে, কিন্তু সংরক্ষিত মহিলা আসন 72 সালে ছিল 15টি, বর্তমানে কিন্তু 50টি হয়েছে। এরপর রাষ্ট্রীয় মূলনীতি 72 সালের সংবিধান অনুযায়ী, এটা মনে রাখতে হবে, যে কোনো পরীক্ষায় তোমাদের এগুলো থাকে। আমাদের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি এবং কি কি? 72 সালের সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এবং জাতীয়তাবাদের ক্ষেত্রে একটা কথা তোমরা মনে রাখবা, 72 সালের সংবিধানে জাতীয়তাবাদের ক্ষেত্রে আমরা ছিলাম বাঙালি। বর্তমানে অর্থাৎ 5ম সংশোধনীতে বাঙালির পরিবর্তে বাংলাদেশি করা হয় এবং এখন পর্যন্ত তাই আছে। মোটামুটি এই হচ্ছে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। ধন্যবাদ সবাইকে। আবারও তোমাদের শুভ কামনা করছি। সবাই ভালো থাকো এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আমি পরবর্তীতে তোমাদেরকে রাষ্ট্রের মূল নীতি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আবারও।